ব্যাংক ব্যবস্থায় খেলাপি সংস্কৃতি তৈরি হয়েছে মত অর্থনীতিবিদদের, বৈষম্য কমানোর তাগিদ। নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা ক্রেতারা, চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। মালদ্বীপে এক দ্বীপ এক রিসোর্ট নীতিতে অর্থনীতির চালকের আসনে পর্যটন শিল্প, এ খাতে রাজস্ব আয় 70%। শুভেচ্ছা আমন্ত্রণ, অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি ফেরদৌস ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশে অর্থনৈতিক বৈষম্য কমানোর পাশাপাশি ন্যায়সঙ্গত শাসন পদ্ধতি গঠনের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শুক্রবার রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, বর্তমানে দেশে ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন গবেষণা তুলে ধরেন অংশগ্রহণকারী গবেষকরা, যার মধ্যে উল্লেখযোগ্য বিষয় করোনার বহুমাত্রিক অভিঘাত এবং অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ, জ্বালানি, জলবায়ু, পরিবেশ এবং টেকসই উন্নয়ন। একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ সময় সমাজে সঠিক বন্টন নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। এজন্য নজর দিতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর, দূর করতে হবে দুর্নীতি, খেলাপি ঋণ এবং বৈষম্য। যে উন্নয়ন হবে সবাইকে নিয়ে, মানুষে ভেদাভেদ থাকবে না, এবং সবাইকে নিয়ে মানে কি, যারা পিছিয়ে আছে তাদের দিকে নজর দিতে হবে। ধনী যারা আছে, সম্পদশালী যারা আছে, তাদের দিকে নজর দেওয়ার দরকার নেই। তারা নিজেরটা নিজেরা করে খেতে পারবে, বরং অন্যদেরটা নিয়ে নিতে পারবে এবং নিয়ে নিচ্ছে। আইন ধনীকে ফেভার করে, ধনীর পক্ষে গরিবকে পানিশমেন্ট দেয়। বাংলাদেশে প্রায় 30 লক্ষ মামলা, ভূমি মামলা। যত মামলা বাংলাদেশে আছে দেওয়ানি ফৌজদারি, তার 80% হচ্ছে জমি সংক্রান্ত, এবং জমি সংক্রান্ত মামলায় যিনি জেতেন তিনিও হারেন, যিনি হারেন তিনিও হারেন। সম্মেলনে অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, দরিদ্র মানুষের খাস জমি দখল করেছে বড় প্রতিষ্ঠানগুলো, এতে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক মানুষরা। অন্যায্য সরকার ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি। শাসন পদ্ধতি ন্যায়সঙ্গত নয়, পুরো ব্যবস্থায় একটা অন্যায্য সংস্কৃতি তৈরি হয়েছে। অর্থনীতিতেও সেটা প্রকট। ব্যাংক ব্যবস্থায়ও খেলাপি সংস্কৃতি তৈরি হয়েছে। বাজার অর্থনীতিতে প্রচুর বৈষম্য রয়েছে বলে জানান অর্থনীতিবিদরা। এজন্য বাজার ব্যবস্থাকে ঢেলে সাজানোর তাগিদ দেন তারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজারে লাগামহীন দাম বৃদ্ধিতে দিশেহারা ক্রেতারা। সপ্তাহের ব্যবধানেই সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা, আর ডাল, আটা, ময়দার দামও কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। এদিকে সবজির দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজারে দাম কমায় স্বস্তিতে ক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার। এই নিত্যপণ্যের বাজারে 28 মোটা চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে 52 টাকায় বিক্রি হচ্ছে। আর মিনিকেট, নাজিরশাল, চিনি গুঁড়া সহ সব ধরনের চাল মান বেঁধে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। মিনিকেট এখন তো গত সপ্তাহে 60 পর্যন্ত বেড়েছে, এই সপ্তাহে 64 টাকা এরকম আর বেচা যাবে না। 28, 50, 52। গত 6 মাস ধরেই নিত্যপণ্যের সব জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আর কি। দেশি মসুর ডাল কেজিতে 10 টাকা বেড়ে 110 টাকায় বিক্রি হচ্ছে। আটা, ময়দার দামও বেড়েছে 10 টাকা। আর পেঁয়াজ, আলু, আদার দাম কেজিতে কমেছে 10 টাকা পর্যন্ত। চিকন ডালটা 8-10 টাকা বাড়ছে, আটা কেজিতে 5-7 টাকা বাড়ছে, ময়দাও 10-12 টাকা বাড়ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে গরুর মাংস কেজিতে 20 টাকা বেড়ে 600 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগিও কেজিতে বেড়েছে 20 টাকা। আর ডিমের হালি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 34 টাকায়। শীতকাল তো এই কারণে মুরগি কমে গেছে, দাম বাড়ছে। প্রয়োজন যতটুকু দাম বাড়ছে, 120 টাকা ছিল টমেটো এই কয়দিন আগে, 250 গ্রাম নিয়ে গেছি। সব ধরনের মাছের দাম কেজি প্রতি 50 টাকা কমায় স্বস্তিতে ক্রেতারা। তবে ভরা মৌসুমেও শীতকালীন কোনো সবজি পাওয়া যাচ্ছে না 50 টাকার নিচে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগ বৃদ্ধিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে
মালদ্বীপের কুরুম্বা দ্বীপে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও ফার্স্ট লেডির দেয়া রাষ্ট্রীয় ভোজ সভায় একথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। সর্বশক্তি দিয়ে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তঃদ্বীপ সংযোগ, গ্রিন ট্যুরিজম, জলবায়ু উপযোগী অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে মালদ্বীপের অর্থনীতির পরিবর্তন আনায় প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির প্রশংসা করেন। পাশাপাশি জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলা এবং করোনা পরিস্থিতির মধ্যেও পর্যটন শিল্প টিকিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞার জন্য মালদ্বীপের প্রশংসা করেন। বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগের বিষয়গুলো আমাদের দুই দেশের জনগণকে আরও ঘনিষ্ঠ করবে। বাংলাদেশ এবং মালদ্বীপের ধর্মীয় সম্পর্ক, সাংস্কৃতিক মূল্যবোধ ও উন্নয়ন প্রত্যাশা অভিন্ন। আমরা এইসব অবস্থান থেকে আগামী দিনগুলোতে একসঙ্গে এগিয়ে যাব। আমরা সমৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে বিশ্বাস করি। আমি যখন দেখি মালদ্বীপের ভাই বোনদের সঙ্গে হাজার হাজার বাংলাদেশি একসঙ্গে কাজ করে দুই দেশের অর্থনীতিতে অবদান রাখছে, তখন আমার খুবই ভালো লাগে। মালদ্বীপের 70% রাজস্ব আসে পর্যটন খাত থেকে, তাই 2020 সালে মিলেছে 1 নম্বর পর্যটন গন্তব্যের স্বীকৃতি। এক দ্বীপ এক রিসোর্ট পরিকল্পনায় দেশটির অর্থনীতিতে চালকের আসনে পর্যটন শিল্প। বাংলাদেশ হাই কমিশনার বলছেন, মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও পর্যটন এগিয়ে নেওয়া যেতে পারে। ভারত মহাসাগরের বুকে জেগে থাকা হাজার দ্বীপের সমাহারী দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। অপরূপ সৌন্দর্যের দেশটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.3 মিটার। পর্যটকদের কাছে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে মালদ্বীপ। এমন নীল জলরাশিতে ডলফিনের খেলা দেখে মনে হতেই পারে সমুদ্রের বুকে বিশাল এক অ্যাকোরিয়াম। আর স্বচ্ছ পানিতে দাপাদাপির আনন্দ ক্লান্তি অবসানের সুযোগ এনে দেয় পর্যটকদের। একটা দ্বীপ যেটা জোয়ারে ছোট হয়ে যায়, ভাটা আসলে বড় হয়। তো এখানে এসে গুগলে যেটা অভিজ্ঞতা নিতে পারি নাই, সেটা এখানে পেলাম। আমাদের দেশে অপার সম্ভাবনা, আমাদের একটা দীর্ঘ সি বিচ আছে কক্সবাজার, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারতেছি না। মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত দেশটির জনসংখ্যা মাত্র 5 লাখ। তাদের আয়ের 70% আসে পর্যটন থেকে। এক দ্বীপ এক রিসোর্ট পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে মালদ্বীপের পর্যটন। পুরো মালদ্বীপের জনগোষ্ঠী যারা পাহাড় দেখতে পায় না বা যারা সুন্দরবন দেখতে পায় না, তাদেরকে আমরা বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করতে পারি। যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন, তারা এসে এখানকার ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে দেখে এখান থেকে কিছু টেক অ্যাওয়েজ, কিছু লেসন নিয়ে যেতে পারেন। আমরা অ্যাজ এ অপারেটর হিসাবে আমরা বলবো যে এটা একটা আসলে আমরা সহযোগী ভূমিকা যেতে পারি। এটার জন্য মেইন ভূমিকা থাকতে হবে বাংলাদেশে যে মিশন আছে, ওইখানে একটা হলিডেজ যে উইং আছে। বিদেশি পর্যটকদের আকর্ষণ করে এরই মধ্যে বিশ্ব পর্যটন সংস্থা থেকে 1 নম্বর পর্যটন স্পটের খেতাব পেয়েছে মালদ্বীপ। পর্যটনের উপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতির চাকা কিভাবে এগিয়ে যায় তার বড় উদাহরণ এই মালদ্বীপ। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হলে একদিকে যেমন পর্যটকদের আকর্ষণ বাড়বে, তেমনি অর্থনীতির চাকা আরও শক্তিশালী হবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফুলেমালে, মালদ্বীপ। দেশের সেচ ব্যবস্থার উন্নয়নে চলমান প্রকল্পে বাড়তি $1.50 কোটি বা 116 কোটি টাকা ঋণ দিবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এই অর্থে মুহুরী সেচ প্রকল্পকে বড় ধরনের সেচ নেটওয়ার্কে রূপান্তরের সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিতে সই করেন। চলমান $4.60 কোটি একটি সেচ ব্যবস্থাপনা প্রকল্পকে এগিয়ে নিতে সেচ প্রকল্পের ব্যবস্থাপনা, পরিচালনা, বন্যা থেকে জমি রক্ষার কাজে এই ঋণের অর্থ ব্যবহার হবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিন্টিং বলেন, এই ঋণের অর্থে উদ্ভাবনী অবকাঠামোর আধুনিকীকরণ করা হবে, যেমন বৈদ্যুতিক পাম্প ব্যবহার, প্রিপেইড কার্ড মিটার সিস্টেমের ব্যবহার বৃদ্ধি করা ইত্যাদি। এনবিআর ওয়্যারহাউস বিরোধে 3 মাস ধরে শুল্কমুক্ত মদ কিনতে পারছেন না বিদেশি কূটনীতিকেরা। সামনে বড়দিন ও নতুন বছরের উৎসব থাকায় তীব্র হয়েছে এই সংকট। বিষয়টিকে দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলছেন বিশ্লেষকেরা। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তাদের দাবি, সংকটের কথা তারা জানেন না।
আন্তর্জাতিক আইন অনুযায়ী বিদেশি দূতাবাস ও মিশনে কর্মরতরা বেশ কিছু সুযোগ সুবিধা পান, তারই একটি শুল্কমুক্ত মদ। বাংলাদেশে থাকা দূত ও মিশন সদস্যদের কাছে এই পানীয় বিক্রিতে আছে 6টি বন্ডেড ওয়্যারহাউস। এনবিআর এর অনুমতিতে তারা শুল্কমুক্ত সুবিধায় মদ এনে কূটনীতিকদের কাছে বিক্রি করেন। তবে এ নিয়ে ওয়্যারহাউসগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকায় সেপ্টেম্বরে একটি সফটওয়্যার চালু করে এনবিআর। দেয়া হয় বিক্রির সব তথ্য লিপিবদ্ধের নির্দেশ। এনবিআর এর এই পদক্ষেপকে বেআইনি দাবি করে আদালতে যায় ওয়্যারহাউসগুলো। বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন। এদিকে বিক্রি বন্ধ থাকায় চিঠি দিয়েও এই পানীয় পাচ্ছেন না কূটনীতিকরা। সংকট আরো বড় হয়েছে সামনে বড়দিন, 31 ও নতুন বছরের আনুষ্ঠানিকতা থাকায়। তাদের জীবন আচরণে এটা কিন্তু স্বাভাবিক একটা আইটেম, এবং তারা যে কোনো ধরনের আনন্দ উৎসব করা, তাদের বড়দিন করা, এগুলোতে কিন্তু তারা কিন্তু লিকার দিয়েই ওপেন করে। একটা ব্যবস্থাপনার মাধ্যমে দেব, এই জিনিসটা তো চালু ছিল এবং এটা একটা ওয়েল রিকগনাইজড বিষয়। সেখানে যে আমরা দিতে পাচ্ছি না, এটা আমাদের একটা ব্যর্থতা, এবং এটা আমাদের জন্য, আমাদের ব্যবস্থাপনার দিক থেকে এটা অবশ্যই ইতিবাচক নয়। বিচারাধীন বিষয়ে বক্তব্য দেন ওয়্যারহাউস মালিকরা। মুখ খুলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তবে এনবিআর কর্মকর্তাদের দাবি, সংকটের কথা তারা জানেন না। সংকট তৈরি হয়েছে এটার কোনো মেসেজ পাইনি কারো কাছে। তারা তো দীর্ঘদিন ধরে বিক্রি করছে না, সংকট তো তৈরি হওয়া স্বাভাবিক না? না, একটা হলো ইউ থিঙ্ক, আপনি চিন্তা করে বলছেন, আরেকটা হলো প্র্যাকটিক্যাল রেজাল্ট ইজ জিরো। বছরে এই 6টি ওয়্যারহাউস প্রায় 42 কোটি টাকার মদ আমদানি করতে পারে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপ আমেরিকার বড়দিনের বাজারে ঢুকেছে ভারতের কাশ্মীরের তৈরি শিল্পকর্ম। 14 শতকের প্যাপে ম্যাশেই শিল্পকর্মের আদলে কাগজের তৈরি রঙিন সামগ্রী তৈরি করছেন মুসলিম শিল্পীরা। করোনায় গত 2 বছর তেমন ব্যবসা না হলেও এবার বেশ অর্ডার পাওয়া যাচ্ছে। প্যাপিয়ে ম্যাশে এমন কারুশিল্প যা কাগজের টুকরো ও আঠা দিয়ে তৈরি করা হয়। 14 শতকের প্রাচীন এই শিল্পকর্ম আবারও ফিরিয়ে এনেছেন ভারতের কাশ্মীরের শিল্পীরা, যা দিয়ে বর্ণিল হচ্ছে বড়দিনের আয়োজন। করোনা মহামারীর কারণে 2 বছর তেমন বেচাকেনা হয়নি, কিন্তু এবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বড় অর্ডার মিলেছে। সাধারণত প্রতি বছরের অক্টোবরে কয়েক হাজার অর্ডার পেয়ে থাকি, কিন্তু করোনা মহামারীতে গত 2 বছর কোনো আন্তর্জাতিক অর্ডার পাইনি। এবছর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেশ কিছু অর্ডার পেয়েছি। কাশ্মীরের তাঁত ও হস্তশিল্পের পরিচালক মেহমুদ শাহ জানান, ইরানের সুফি সাধক শাহ ই হামদানের মাধ্যমে কাশ্মীরে এই শিল্পকর্মের পরিচয়। আমাদের 7টি কারুশিল্পের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই রয়েছে, তার মধ্যে প্যাপিয়ে ম্যাশেই একটি। এই মুহূর্তে আমাদের প্রায় 3000 কারিগর এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত। কাশ্মীরের রাজধানী শ্রীনগরে এ ধরনের শিল্পকর্মের বেশ কিছু কারখানা ও দোকান রয়েছে। হাতে গড়া এসব পণ্যের কারুকাজ দেখতে প্রতিদিনই ভিড় করে দেশ বিদেশের পর্যটকরা। ঐতিহ্যবাহী এই শিল্প রক্ষায় সরকারের পদক্ষেপ চাইছেন সংশ্লিষ্টরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।